অল্প সময়ের মধ্যে এত বড় ভাস্ট সাবজেক্ট টেকনোলজি, অ্যানাটমি এবং ফার্মাসি এক বছরের মধ্যেই তাকে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেদিকে কার্যক্রমটা তৈরি হয়েছে। অর্গাননটা প্রতি বছর প্রথম থেকেই তার থাকা উচিত ছিল, কারণ 1994-তে এই সূত্রকে ভালো মতো জানতে গেলে, ভালো মতো বুঝতে গেলে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত চালু থাকাটাই দরকার। কিন্তু আমাদের মাননীয় যারা পাঠ্যক্রম যারা ইয়ে করেছেন তারা অর্গাননটাকে ফার্স্ট ইয়ার থেকে উঠিয়ে দিয়েছে, মেটেরিয়ালিটিটাও উঠিয়ে দিয়েছে। তাহলে মেটেরিয়ালিটার মেডিসিনগুলি এতগুলি জানা বোঝা, তাদের ভিতটা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে আর তৈরি হতে পারছে না। আজকের আলোচনার মধ্যে এগুলো প্রাসঙ্গিক নয়, আমি জাস্ট শেয়ার করলাম যে আমার কেন এই পাঠ্যক্রমের প্রতি আমার একটা মানসিক ইয়ে নেই, স্থায়ী নেই, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমাকে যারা অর্গানাইজার তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার পোটেন্সি মানে শক্তি এবং মাত্রা নিয়ে অনেকেরই নানা রকম দ্বিধা দ্বন্দ্ব আছে, সেগুলি নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আমি বিনীতভাবে বলি, আমি সত্যি ভীষণ ব্যস্ততম। এর মধ্যে আমি যখন আমাকে আজকে ক্লাস নিয়ে আমাকে বলতে বললো, ঠিক আছে, আমার নিজস্ব যে ধারণা, নিজস্ব যে অভিজ্ঞতা, সেগুলি আমি ব্যক্ত করবো আমাদের যারা শ্রোতা তাদের সঙ্গে। আসলে মত বলে একটা কথা আছে, মতটা করার আমার সময় দিকটা হয়। আমাদের চেয়ারম্যান আছে বাইশোড়ি ইউনিয়নের সঙ্গীত থেকে বা কোনো ইয়ে থাকে আপনারা সেগুলো আমাকে করে দেবেন, নিশ্চয়ই এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। শক্তি কি জিনিস এবং মাত্রা কি জিনিস আপনারা সবাই জানেন, নতুন করে বলার নেই। তবে এইটুকু আমি আপনাদের কাছে বলছি, ফার্মাসি শিক্ষক হিসেবে তিনটে জিনিস আছে, একটা হলো আরেকটা হলো মেডিসিন, একটা হলো রেমেডি। তাহলে কাকে ড্রাগ বলবো, কাকে মেডিসিন বলবো, কাকে রেমেডি? এই জায়গাটা কিন্তু একটু পরিষ্কার থাকতে হবে আমাদের, কারণ এই জায়গাটা যদি পরিষ্কার না থাকতো আসলে গোড়াই গলত। ড্রাগ হলো সেই জিনিস, যেই জিনিসটা
শরীরের মধ্যে প্রবেশ করলে শরীরকে অল্টার করতে পারে। অল্টার মানে তাকে পরিবর্তন করতে পারে। তার সেই ক্ষমতা আছে। তাইলে মেডিসিনটা কি? হ্যাঁ নমস্কার। সাহেব বলো। কোনো সমস্যা হচ্ছে স্যার? কি আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার স্যার, এবার ক্লিয়ার। আমি আর একটু কাছে নিয়ে আসবো। এবার ঠিক আছে? ওকে স্যার, ওকে। মেডিসিন হলো সেই জিনিস যেটা পোটেন্টাইজড হয়। পোটেন্টাইজ যদি না হয় তাকে কিন্তু আমরা মেডিসিন বলতে পারবো না। আর রেমেডি, রেমেডি হলো সেই জিনিস যেটা টোটালিটি সিমটম নিয়ে সিলেকশন হলো এবং রুগীকে প্রয়োগ করার পরে ওষুধটা কাজ করলো, তখন ওই রুগীর ক্ষেত্রে ওই মেডিসিনটাই হলো তার জন্য রেমেডি। আমি আর একটু ভেঙে বলি। আর্সেনিক একটা পয়জন, তাকে সূক্ষ্ম মাত্রায় একটা সুস্থ মানুষ খেলো, শরীরের মধ্যে তার একটা প্রতিক্রিয়া হবে। যে প্রতিক্রিয়াটা হয়েছে সেটা হলো জাগ্রত। এটা লিপিবদ্ধ হলো। এই লিপিবদ্ধ হয়ে অনেকের মধ্যেই এটা প্রচার দিয়ে করে প্রয়োগ করার পরে কমন যে সিমটমগুলি ডেভেলপ হলো সেগুলি নিয়ে আমরা বুঝলাম যে এই মেডিসিন মানে এই ড্রাগটা মানে এই ড্রাগ সাবস্টেন্সটা শরীরের মধ্যে গিয়ে এই প্রতিক্রিয়া ঘটাতে পারে। এটা নোট ডাউন হলো এবং সেটাই মেডিকেটে লিপিবদ্ধ। তাহলে ওইটাকে যখন আমরা পোটেন্টাইজ করব, শক্তিকরণ করব, আইদার সাকসেশন মানে ঝাঁকি দিয়ে অথবা ট্রাইটুলেশন মানে খোল মুড়িতে যেভাবে ট্রাইটুলেশন করা হয়, করার পরে যেটা জিনিসটা দাঁড়ালো সেটাই হলো আসল শক্তিকৃত। এই শক্তিকৃত জিনিসটা হলো মেডিসিন। আর এই শক্তিকৃত জিনিসটা যখন আলটিমেটলি টোটালিটি সিমটম নিয়ে একটা রুগীকে প্রয়োগ করার মতো একটা সিমটম দিচ্ছে, ইন্ডিকেশন দিচ্ছে, এমন আমি প্রয়োগ করলাম, আর্সেনিক 3 বানালাম। আর্সেনিক 3 বানানোর পরে আমি একটা রুগীকে দেখলাম যে তার আর্সেনিকের মতো সিমটমটা ডেভেলপ করছে, কারণ আর্সেনিক ফুড এবং লো পোটেন্সি মানে সূক্ষ্ম মাত্রায় দেওয়ার পরে আর্সেনিক যে সিমটমটা ডেভেলপ করেছিল সেটাই তো ম্যাথমেটিক্যাল, এবং ওই সিমটমের সঙ্গে রুগী সিমটমের সিমিলারিটি দেখে আমি তাকে প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে রুগীটা ঠিক হলো। রুগীর ঠিক বানালে ওষুধটা সেই রুগীটা ভালো ইমপ্রুভমেন্ট হলো। সেই ক্ষেত্রে বলা হচ্ছে ওই রুগীর ক্ষেত্রে ওই মেডিসিনটাই হলো রেমেডি। ক্লিয়ার পয়েন্ট? তাহলে
সবকিছুই কিন্তু মেডিসিন নয়, সবকিছু কিন্তু রেমেডি নয়, কিন্তু যাই পরিবর্তন ঘটালো সবই কিন্তু ড্রাগ। তাহলে মাদার টিনচার বা মাদার সলিউশন মেডিসিন? বারবারিস মাদার খাওয়াচ্ছে, নাশ ভূমিকা মাদার খাওয়াচ্ছেন, ক্যালেন্ডুলা মাদার খাওয়াচ্ছেন, কেন্টারিস মাদার খাওয়াচ্ছেন। মাদার টিনচার তো ফুড ড্রাগ সাবস্টেন্সের একটা অংশ নিয়ে অ্যালকোহলের মধ্য দিয়ে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে মাদার টিনচারটা বানানো হচ্ছে। এটা কি পোটেন্টাইজ হচ্ছে, সাক্কাশন হচ্ছে এখানে, না টাইট্রেশনও হচ্ছে না, সাক্কাশনও হচ্ছে, জাস্ট তার নির্যাসটা নিয়ে ক্যালেন্ডুলার রসটা নিয়ে নির্দিষ্ট দিনের প্রসেসের মধ্য দিয়ে মাদার টিনচারটা বানানো। এখানে পোটেন্টাইজেশনও হচ্ছে না, মানে শক্তিকৃত হচ্ছে না, টাইট্রেশনও হলো। তো সুতরাং ডাইনামিক লেভেলটার জায়গাটাই আসলো না। সুতরাং এইগুলি কিন্তু কখনো আমরা এদের কিন্তু বলতে পারবো না এটা মেডিসিন। আপনি দোকান থেকে যে ওষুধ কিনবেন, ক্যালেন্ডুলা মাদার টিনচার নিচে লেখা থাকবে কিন্তু মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন না, লেখাটাও মেডিসিন তখনই হবে যখন এটাকে পোটেন্টাইজ করবে। যাই হোক, অনেকের হয়তো বোরিং লাগছে সাবজেক্টটা, আমি আসল জায়গায় আসবো। হেনিম্যান বলেছে শক্তিকৃত ওষুধ প্রয়োগ করতে। শক্তিকৃত মানে হলো যেটা পোটেন্টাইজ হয়েছে, 3 potency, 6 potency, 12 potency, 18 potency, 200 potency, 30 potency, এই পোটেন্সিগুলি পোটেন্টাইজ হয়েছে। সুতরাং এইগুলি কিন্তু অ্যাপ্লিকেবল টু দা মেডিসিন। রোগ একটা ডাইনামিক, সুতরাং এই ডাইনামিক ফোর্সকে বিতরণ করার জন্য, তাকে কাহিল করে দেওয়ার জন্য একটা ডাইনামিক ফোর্সই দরকার। না হলে মাদার টিনচার দেওয়া মানে হলো, মানে ড্রাগ দেওয়া মানে হলো সে ঘুমিয়ে থাকবে, অবশ হয়ে থাকবে, নির্দিষ্ট সময় আবার কিন্তু সে জেগে যাবে। ফলে এইগুলি ইউজ করাটা আসলে কিন্তু কিউরেটিভ প্রসিডিওর নয়। এগুলি ইউজ করাটা হলো ফেলিয়েশন বা সাপ্রেশন, হলো ব্যাপার। আমি আজকে প্রায় 32 বছর আমার প্র্যাকটিস। বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত মাদার টিনচার ইউজ করি। আমি প্রথম জীবনে 1 বছর 1.5 বছর আমি হয়তো বায়োকেমিক সঙ্গে দিয়েছিলাম কখনো, কিন্তু আমি বিজ্ঞানটাকে ভালো মতো রপ্ত করার পরে বুঝলাম যে না, এটা ঠিক হচ্ছে। আমি কিন্তু সেটাও বন্ধ করে দিচ্ছি। আজকে 30 বছরের উপর হলো আমি পোটেন্টাইজ মেডিসিন ছাড়া কখনো কোনো রুগীকে খেই না। আমার এখানে অনেক ছাত্র এখানে আছে, ক্লাসের মধ্যেও আছে।
অনেক ডাক্তার বন্ধু তারা আমাকে জানে আমার প্রেসক্রিপশন দেখে, কেউ বলতে পারবে না আমি কখনো একাধিক ওষুধ এবং আনপোটেন্টাইজ কোনো মেডিসিন আমি রোগীকে প্রয়োগ করছি। যার জন্য আমি বলতে পারি যে আমি আমার প্র্যাকটিশনাল লাইফে সাকসেস। সঠিকভাবে রোগীলিপি নির্বাচন করে ওষুধটা সিলেকশনটা হলো, কিন্তু কি শক্তি দেব এবং কোন মাত্রায় দেব এটা হলো আসল একটা পরীক্ষা। এনিমেন কিন্তু স্টেটকে বলে দিয়েছেন যে 30 পোটেন্সি ইজ দ্য হাইয়েস্ট পোটেন্সি। দেখুন ম্যাটেরিয়া মেডিকা পিউরা উনি যেটার উপর পরীক্ষা নিরীক্ষা করেছে সেটা তো আলটিমেটলি ম্যাটেরিয়া মেডিকা পিউরাতে গিয়ে তিনি ওখানে লিপিবদ্ধ করেছেন। এই ম্যাটেরিয়া মেডিকা পিউরাতে তিনি দেখলেন, আমরা দেখছি যে সেখানে যে সমস্ত মেডিসিন গুলো দিয়ে তিনি প্রুভিং করেছেন সেই সমস্ত মেডিসিন গুলো কিন্তু বিলো থাকে। একজনও কেউ দেখাতে পারবে না যে 200 দিয়ে আলটিমেটলি অর্গানানো বলে দিয়েছেন 30 পোটেন্সি ইজ দ্য হাইয়েস্ট পোটেন্সি। এনিমেনের পরবর্তীতে এসে হাই পোটেন্সি ডেভেলপ করে, কিন্তু হেনিমেনের মূল নীতিগুলি কিন্তু থেকে আস্তে আস্তে সরে এসেছে। এটা হোমিওপ্যাথির জন্য সুখকর হয়। একটা লোক সারা জীবন হোমিওপ্যাথির জন্য দিল এবং তার নিজের সন্তানরা পর্যন্ত মারা গেছে তার ওষুধের মানে প্রুভিং করতে গিয়ে, তার করতে গিয়ে। এর থেকে আর ডেডিকেশন কি হতো? দেশ থেকে দেশান্তর হতে হয়েছে তাকে এই নতুন পদ্ধতি প্রচার করার ক্ষেত্রে অন্যান্যরা বাধা দেওয়ার জন্য। আমরা তার এইটুকু সম্মান তো দিতে পারছি। এনিমেনকে বুঝতে হলে, এনিমেনকে শ্রদ্ধা করতে হলে তার অর্গাননে যে বক্তব্যগুলো তিনি রেখেছেন সেগুলি কিন্তু মনে প্রাণে কিন্তু সেগুলি বোঝা দরকার এবং সেগুলি প্রয়োগ করাও দরকার। অপহোমিওপ্যাথিতে ভর্তি হয়ে যাচ্ছে সেটা হলো যে আমাদের শিক্ষার অভাবের জন্য আমরা সঠিকভাবে গাইডেন্স পাচ্ছি না। তাহলে এইটাকে আমাদের কিন্তু মাথায় রেখে কিন্তু এগোতে হবে যে আমরা হোমিওপ্যাথিটাকে কিন্তু হোমিওপ্যাথিক নিয়মগুলি মেনটেন করা। শিপরা এতবার যাচ্ছে আর আসছে কেন রে? শিপরা দিয়ে এতবার লেফট হচ্ছে, এতবার আবার জয়েন করছে। যাই হোক, পার্সোনাল ব্যাপার। আমি আমার ভালো লাগবে শিপরা যদি বক্তব্যগুলি একটু শোনে। স্যার আমার এখানে নেটের সমস্যা, তার জন্য বারবার বেরোতে হচ্ছে, আবার প্রবেশ করতে হচ্ছে। মজা করলাম। না না ঠিক আছে, আমি একবারে প্রত্যন্ত অঞ্চলে থাকি, তাই নেটে অনেক সমস্যা করে।
ওকে শিবদা, ভালো থেকো। হ্যাঁ শোনো, আচ্ছা নমস্কার। আচ্ছা আচ্ছা। তো আমাদের কিন্তু এগুলো মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে। আমি, আপনারা সবাই জানেন যে আমি মূলত আমি ওয়ান টু অল আমি প্রেসক্রিপশন করি কিন্তু 50 মিলিসিমেন মেডিসিন। কেন কেন অন্য কিছু করি না, সেই প্রশ্নটা এখানে নয়, এটা অন্যত্র আমি বলবো, তাও আমি শর্টে বলি। হেনিম্যান নিজেই 50 এডিশন থেকে 60 এডিশনে কনভার্ট হয়েছে। কনভার্ট হওয়ার পরে মাত্র 7 বছর তিনি তারপরে বেঁচে ছিলেন। 31 সালে তিনি 50 এডিশন কমপ্লিট করেছেন। তারপর 35 সালে তিনি 1835 সালে তিনি জার্মানি থেকে ফ্রান্সে চলে গেলেন। ফ্রান্সে গিয়ে দেখছেন যে এই ওষুধ দিয়ে অ্যাগ্রাভেশন হচ্ছে, প্রচুর মেন্টাল কেস অ্যাগ্রাভেশন হচ্ছে। তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে না, এটাকে আরো পোটেন্টাইজ করতে হবে এবং ওষুধের মাত্রাটাকে কমাতে হবে, ভেষজ মাত্রাটাকে কমাতে হবে। তখন কিন্তু 1/100 মানে 100 ভাগের 1 ভাগ, 1:100 এই লেভেল থেকে তিনি চলে গেলেন কিন্তু 1:50,000, 50,000, 50 মিলিসিমেল, 1000 মানে মিলিসিমেল। একটা পোটেন্সি থেকে আরেকটা পোটেন্সির ডিফারেন্স হলো 50,000 ভাগের 1 ভাগ। ইনি এইটা করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন এবং অর্গানন 6 এডিশনে 42 সালে গিয়ে 35 সাল থেকে 42 সাল 7 বছর তিনি এটা পাবলিকলি প্রকাশ করলেন। তাহলে আগের পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে তিনি কিন্তু নিজেকে আপগ্রেড করলেন, নিজের হাতে ওষুধ তৈরি করতেন। সব ওষুধ তিনি 50 মিলিসিমেলে তৈরি করতে, কনভার্ট করতে সময় পাননি। যেগুলি করতে পেরেছেন সেগুলি 50 মিলিসিমে করতেন, যেগুলি পারেননি সেগুলি সেন্টিসিমেল লো পোটেনশিয়াল করতেন, কিন্তু প্রয়োগ করতেন হলো মাইনর ডোজে। মাইনর ডোজ মানে হলো 50 মিলিসিমেল যেভাবে জলে মিশিয়ে দেওয়া হয়, তিনি সেন্টিসিমেল ওষুধগুলিও জলে মিশিয়ে দেওয়ার শুরু করলেন। দেখেন এই যে পরীক্ষা নিরীক্ষা এবং তার যে প্রয়োগ, হেনিম্যান কি বিতা হয়েছে? হেনিম্যান কি আনসাকসেস ছিলেন? হেনিম্যানের যে উত্তরসূরি যারা আছেন তারা ওইগুলি প্রয়োগ করে কি আনসাকসেস হয়েছে? আমরা কেন পুরনো জিনিসটাকে আঁকড়ে ধরি, কেন নতুনটাকে আমরা নিতে পারব? আমরা কেন পেলিয়েট করতে চাই? আমরা কেন এটাকে সাপ্রেস করতে চাই? আমরা রোগীকে আরোগ্য করার দিকে কেন এগিয়ে নিয়ে যাব না, যেখানে ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশনে তিনি মানে ফার্স্ট অ্যাপোরিজম সেকেন্ড অ্যাপোরিজম তিনি যে কথাগুলি উল্লেখ করেছেন সেগুলি কেন আমাদের মাথায় থাকবে না? আমি 50 মিলিসিমেল যেহেতু পড়ি, আমি সেই নিরিখেই আমি বলি হেনিম্যান স্টেটে বলেছেন লোয়েস্ট ডাইনামিশন থেকে শুরু করতে।
তাহলে কোনটা লোয়েস্ট? M/1, M/2, M/3 এই তিনটি হলো লোয়েস্ট। তারপরে আসছে মিডিয়াম পোটেন্সি 4, 5, 6। 6-এর উপরেই গেলে সেটা হাই পোটেন্সি হচ্ছে। তাহলে আমরা লোয়েস্ট পোটেন্সি থেকেই শুরু করতে তিনি নির্দেশ দিয়েছেন। আমি আমার রোগীর ক্ষেত্রেও তা প্রয়োগ করার চেষ্টা করি। ব্যতিক্রম শুধুমাত্র নো সোর্স মেডিসিনগুলির ক্ষেত্রে। এখানে দেখা গেছে যে অ্যাভাগোড্রোর হাইপোথেসিস অনুযায়ী 0.5-6 পর্যন্ত, মানে M/5, M/6 শক্তি পর্যন্ত সেখানে কিন্তু অ্যাটমটাকে পাওয়া যাচ্ছে। তারপরে কিন্তু ডাইনামিক লেভেলে চলছে, সেখানে কিন্তু আর পাওয়া যাচ্ছে। ধরুন এইডস থেকে একটা মেডিসিন তৈরি হলো, সিফিলিস থেকে একটা মেডিসিন তৈরি হলো, কি গনোরিয়া থেকে একটা মেডিসিন তৈরি হলো, মেটোডিয়াম, সিভিলিয়াম, এইডস নোসোস। আমি উদাহরণ দিয়ে বলছি। এইডস এর কোন জিনিসটা আমি অ্যাপ্লাই করব? সিফিলিসের সিফিলিনাম কোন মেডিসিন, কোন শক্তিটাকে অ্যাপ্লাই করব? যেই শক্তিটা দেব সেটার মধ্যে যেন কোনো জীবাণু অস্তিত্ব না থাকে। অস্তিত্ব থাকছে কিন্তু আলটিমেটলি 0.6 বা 0.5 পর্যন্ত। তারপর কিন্তু আর অস্তিত্ব থাকছে না, ডাইনামিক লেভেলে যাচ্ছে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি এই নোসোসগুলি আমি ইউজ করি 0.6 থেকে বা তার উপর, তার নিচে আমি ইউজ করি না। আমার বাবার পরামর্শও তাই ছিল, তার অভিজ্ঞতাও তাই ছিল। আমিও আমার অভিজ্ঞতার মধ্যে দেখেছি যে এই সমস্ত ওষুধগুলি লো পর্যায়ে দিলে রোগীর ক্ষেত্রে ক্ষতি হতো। ফলে এগুলি একদম কশাসলি আমি অ্যাভয়েড করে আমি এগুলি কিন্তু নোসোস মেডিসিনগুলি 6 বা 6-এর উপর থেকে শুরু করি, তার নিচে করি না। তাহলে না হলে আমি অ্যাকুইট ক্ষেত্রে আমি 0.1 থেকে শুরু করি, আর যদি ক্রনিক কেস হয় 0.2 বা 0.3 থেকে শুরু করার চেষ্টা করি। রোগ কিন্তু একদিনে তৈরি হয় না। আমি আগেও ক্লাসে আমি বলেছি, বিশেষত ক্রনিক রোগ একদিনে তৈরি হয় না। ধীরে 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 সে বাসা বেঁধে তার শক্তি ইয়ে করে এবং আলটিমেটলি ক্রনিককে পরিবর্তন করে। ওষুধও কিন্তু একদিনে কিন্তু যাবে না, ওষুধও কিন্তু তার সময় লাগবে। একটার ওষুধ দিয়েই যে আমি একটা ক্রনিক রোগীকে ঠিক করে দেব না, তাহলে তাকে মেডিসিন সিলেকশন যদি ফার্স্ট প্রেসক্রিপশন, প্রথম প্রেসক্রিপশনটাকেই যেটাকে কাজ করবে সেটাকে ফার্স্ট প্রেসক্রিপশন বলে, তাহলে ফার্স্ট প্রেসক্রিপশন শুড বি কারেক্ট। এই কারেক্টের জায়গাটায় থাকতে গেলে তাকে ফুল ডাটাটা নিতে হবে, টেস্টিংটা ভালো মতো নিতে হবে, তাকে মায়োমেট্রিক অ্যানালাইসিস ইত্যাদি করে তাকে সিলেকশনটা করে তাকে মেডিসিনটা দিতে হবে।
সেকেন্ড বার এসে যদি সে বলে যে না ডাক্তারবাবু আমি ভালো আছি, আমি এই দিক দিয়ে ভালো আছি, তখন কিন্তু ফার্স্ট প্রেসক্রিপশনটা যারা দ্বিতীয়বার যেটা হলো সেটা সেকেন্ড প্রেসক্রিপশন। যদি বলে না ডাক্তারবাবু আমি তো কিছুই বুঝতে পারছি না, তাহলে ফার্স্ট প্রেসক্রিপশন জিরো, আবার নতুন করে তাকে কেস টেকিং নিয়ে তাকে মেডিসিন সিলেকশন করা। তাহলে দ্বিতীয়বার যেটা হলো সেটা কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন নয়, তখন এটা আবার ফার্স্ট প্রেসক্রিপশন হবে, কারণ ফার্স্ট যেটা দিয়েছেন সেটা কাজ করেনি, আবার নতুন করে শুরু করবে, সুতরাং ফার্স্ট প্রেসক্রিপশন আবার শুরু হবে। হোমিওপ্যাথির সেকেন্ড প্রেসক্রিপশন আছে, থার্ড প্রেসক্রিপশন, ফোর্থ প্রেসক্রিপশন কিছু নেই, ফার্স্ট প্রেসক্রিপশন আছে, সেকেন্ড প্রেসক্রিপশন। সুতরাং সেকেন্ড আপনি যদি মানে 200 বারের পরেও যদি আসে আগের প্রেসক্রিপশন যদি কাজ না করে, তাহলে ওটা আবার ফার্স্ট প্রেসক্রিপশন, তাহলে কাজ যদি হলে এটাই আবার সেকেন্ড। এই এই মূল জায়গাটাই বুঝতে হবে। তো আমি শক্তিকৃত ওষুধ আমি ইউজ করি মূলত 1 বা 2 বা 3 থেকে, আর নসস ওষুধ ক্ষেত্রে আমি 6 থেকে শুরু করি। সেন্টিসেমেলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এটা হলো, আমরা অনেকেই ভুল জানি, অর্ধেক জানি নয়, আমাদের ভুল জানানো হয়েছে। সেন্টিসিমাল ওষুধ 12 শক্তির উপরে আর কোনো 12 শক্তির উপরে আর কোনো ডাইনামিক দিয়ে থাকে না, মানে ডাইনামিক লেভেলে পৌঁছে যায়, আর কোনো ভেষজ কোনো গুণ থাকে না। গুণ বলছি মানে বিষ থাকে না। কেন আমি দুম করে খাদ্য পড়েছি, আমাকে ইউজ না করে 200 ইউজ করতে বলা হচ্ছে? কেন আমি 18 ইউজ করতে পারবো না? কেন আমি 30 ইউজ করতে পারবো না? কেন সাহেব তো 200 এর পরে 500 পোটেন্সি ইউজ করতেন। 500 মেডিসিন এখন মার্কেটে পাওয়া যায়? তাহলে 200 এর পরে 1M লাভ দিয়ে চলে যাচ্ছে। এত গ্যাপ, ডাইনামিক লেভেলটা এতটা গ্যাপ, মেডিসিনাল অ্যাগ্রাভেশন হওয়ার চান্সটা থাকে। তো এই রিস্কটা কার? তাহলে এইগুলো কিন্তু একটু চিন্তা করার বিষয় আছে। যত বেশি ওষুধের সঙ্গে, ওষুধ শক্তির সঙ্গে ভেষজ শক্তি মানে ড্রাগ রিলেশনশিপ, যত বেশি মিল হবে ততই বলছে হাই পোটেন্সি দিতে। তাহলে হাই পোটেন্সিটা কি? মার্কেটে হাই পোটেন্সি তো 1 লাখ 10 লাখ আছে। কোনটা হাই পোটেন্সি? ইনি কিন্তু বলেছে 30 পোটেন্সি দ্য হাইয়েস্ট। আমরা তো এগুলো না রেখে 200 পোটেন্সি তো হাই বলি, আমরা 1M 10M 50M এইগুলিকে হাই বলি। এগুলি আমাদের জানার মধ্যে কিন্তু সীমাবদ্ধতা। আপনারা যারা আছেন তাদের অনুরোধ করব এইগুলি নিয়ে একটু সূক্ষ্মভাবে ভাবুন। আমরা রুগীকে ক্ষতি করছি না তো? আমরা নিজেদের অজ্ঞতা দিয়ে আমরা রুগীকে ক্ষতি করছি না তো? চলুন না আবার একটু সূক্ষ্মভাবে ভেবে আমি রুগীদের জন্য নতুন ভাবে চিন্তা ভাবনা করি। এটা হলো শক্তি নিয়ে আমার বক্তব্য। মাত্রা, কোয়ান্টিটি,
এই কোয়ান্টিটি নিয়েও আমার যেটা অভিজ্ঞতা, কোয়ান্টিটিটা হতে হবে মিনিমাম একটা রুগী অচেতন হয়ে পড়ে আছে, সে গিলতে পর্যন্ত পারবে না, তাকে দিলে শ্বাসনালীতে ঢুকে যাবে। এই রুগীকে কি করবেন আপনি? ওষুধ তো দিতে হবে, সেটা ওপিয়ামে হোক আর যেই মেডিসিনই হোক, রুগীকে ওষুধটা দিতে হবে। তার ওষুধটা দেবেন কি করে? অ্যাপ্লাই তো করতে হবে। স্যালাইন তো দেওয়া যাবে না, স্যালাইন তো হোমিওপ্যাথিতে নেই যে ভেনের মধ্যে দিয়ে আলটিমেটলি ওষুধটা যাবে। তাহলে হোমিওপ্যাথি কি করতে পারে? রুগীটা অচেতন হয়ে আছে কিন্তু নিঃশ্বাসটা তো নিচ্ছে। আমরা ঘানের মধ্যে থেকে ওষুধটা দিতে পারি। বাচ্চা, খুবই বাচ্চা, তাকে ওষুধটা তো আমরা মাকে খাইয়ে, মায়ের দুধের মধ্যে দিয়ে তো বাচ্চার মধ্যে ওষুধটা যাবে। তাহলে এই যে অ্যাপ্লিকেশন অফ মেডিসিন, আমরা তো জানি 4 ভাবেই হয়। একটা হলো ডাইরেক্ট মুখে দেওয়া, একটা হলো ঘ্রাণে দেওয়া, আর একটা হলো হাতি বা মায়ের মধ্য দিয়ে দেওয়া, আর একটা হলো এক্সটার্নালি বাইরে প্রয়োগ করা। যে ওষুধটা খাচ্ছে সেটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। আর্নিকা খেলেন, আর্নিকা লাগালেন, ক্যালেন্ডুলা খেলেন, ক্যালেন্ডুলা বাইরে লাগালেন। যে মেডিসিনটা ইন্টারনালি যাবে সেই মেডিসিনটাই এক্সটার্নালি অ্যাপ্লিকেশন করলে অন্তত তার অ্যাকশনটা অনেক ভালো হবে। একটা খাবেন আর আরেকটা লাগাবেন, এটা নয় কিন্তু, এইটা কিন্তু হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথি একটা মেডিসিনেই ইন্টারনাল দেওয়া এবং সেটাই এক্সটার্নালি অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে। আমরা এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আমরা খাওয়াচ্ছি ইলডাম আর বাইরে অ্যাপ্লিকেশন করছি আর্নিকা। এটা যারা করে তারা না জেনে করে, তারা ভুল জেনে করছে। এটাকে ঠিক হচ্ছে। আমি একটা রুগিনী আমার কাছে হাঁপানি নিয়ে এসেছিল। আমি টোটালিটি সিমটম দিয়ে মেডিসিন সিলেকশন হয়েছে আর্সেনিক প্রয়োগ করা হলো। আলটিমেটলি ধীরে 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 তার হাঁপের কষ্টটা কমে গেছে, কিন্তু তার স্কিন ডিজিজটা বেরোলো। হাঁপানিটা হয়েছিল কিন্তু তার স্কিন ডিজিজ সাপ্রেস হয়ে। আর কিন্তু এটা কিন্তু প্রকাশ, আমি কিন্তু সিমটমটা যেটা দিয়েছিল আমি মেডিসিনটা সিলেক্ট করেছি, কিন্তু মেডিসিনটা চেঞ্জ করে ট্যাপিংটা বাড়িয়েছি, ডাইলিউশনটা আরো বাড়িয়ে তাকে অ্যাপ্লাই করা হলো। একটা সময় স্কিন ডিজিজটা এমন বাড়ান বেড়ে যাচ্ছে, রুগী আমাকে বলছে ডাক্তারবাবু এত বাড়ান বেড়ে গেছে, কি করব? আমি আছি ক্যালকাটায়, পেশেন্ট আছে শিলংয়ে, এখান থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূর শিলং, অন্তত ১১০০-১২০০ হবে। আমি বললাম যে ডায়ালিসিসটা বাড়িয়ে দাও। বাড়িয়েও তার কিন্তু অ্যাগ্রাভেশনটা কিছুতেই কমছে না ওষুধে।
23 নাম্বার গ্লাস থেকে নিয়ে তার অ্যাগ্রাভেশনটা কমলো, 22 নাম্বার গ্লাস পর্যন্ত তার অ্যাগ্রাভেশনটা হয়ে যাচ্ছে। গ্লাসটা আপনাদের অনেকের জানা নেই, আমি বলি যে ফার্স্ট গ্লাস এইভাবে আমি ওষুধটা ইউজ করার জন্য দিই। আপনারা দেখুন একটু, দেখা যাচ্ছে? হ্যালো তাহের, স্যার দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না, ওই আপনার পিছনের ওই যে ওইটাই আসছে আর কি, বেশিরভাগ পিছনের ব্যাকগ্রাউন্ডে সেটা উঠছে স্যার। পিছনের ব্যাকগ্রাউন্ডটাই আসতেছে সামনে, ওই বইয়ের উপর। আচ্ছা যাই হোক, একবার ঝাঁকি দিয়ে এক গ্লাসের মধ্যে এক দাগ দিয়ে নেড়ে 1 চামচ খাওয়া, তাহলে এটা 1 গ্লাস মানে ফার্স্ট গ্লাস। সেকেন্ড গ্লাস যদি দেই তাহলে ফার্স্ট গ্লাস থেকে 1 চামচ তুলে নিয়ে সেকেন্ড গ্লাস দেবো, ওখান থেকে নেড়ে 1 চামচ খাওয়া। থার্ড গ্লাস হলো সেকেন্ড গ্লাস থেকে থার্ড গ্লাসে 1 চামচ তুলে নিয়ে সেকেন্ড থেকে নেড়ে 1 চামচ খাওয়া। এইভাবে হলো ফার্স্ট গ্লাস, সেকেন্ড গ্লাস, থার্ড গ্লাস। এইভাবে 23rd গ্লাস পর্যন্ত তার অ্যাগ্রাভেশনটা হয়েছে। 24th গ্লাসে গিয়ে তার অ্যাগ্রাভেশনটা বন্ধ হয়েছে। তাহলে কোন রোগীর ক্ষেত্রে কোন গ্লাসে হবে এটা ইন্ডিভিজুয়ালাইজেশন তার ইয়ের উপর নির্ভর করে। আমি জেনারেলি ডিফেক্টিভ মেডিসিন যেগুলি আছে সেই ডিফেক্টিভ মেডিসিনগুলির ক্ষেত্রে আমি করি কি, সবগুলিকে আমি কিন্তু সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস থেকে খাওয়াই। কিন্তু অ্যাকুইট মেডিসিন ক্ষেত্রে ডিফেক্টিভ যদি না হয় তাহলে কিন্তু আমি ডাইরেক্ট ডোজও দিই। আর যারা খুব সেন্সিটিভ পেশেন্ট তাদের ওষুধে খুব রেসপন্স করবে এবং সংবেদনশীল বলে তাদের কিন্তু প্রথম থেকে কিন্তু তাদের ডাইলুশন করে দেওয়ারই চেষ্টা করে। এ হলো মাত্রা নিয়ে, যে কোন মাত্রায় দেব সেটাও কিন্তু নির্ভর করবে কিন্তু ডাক্তারের অভিজ্ঞতা, রোগীর অবস্থা এবং মেডিসিনের রিয়াকশন কি করছে সেটার উপর নির্ভর করে ডাক্তার তার ব্যবস্থাটা ঠিক করবে। ফলে এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা অভিজ্ঞতার উপরে এটা দাঁড়িয়ে আছে। আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। আমাদের সময় মোটামুটি শেষ হয়ে এলো। আমি একটু সময় রাখবো যে আমি এই যে আজকে আলোচনা হলো তার উপর অন্যান্যরা যদি কোনো প্রশ্ন থাকবে, কোনো যদি সংযোজন থাকে তাদের বলার জন্য একটু সময় রাখি। সুতরাং আমি আজকের মতো আমি এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, আশা করি আপনারা আলোচনায় থাকুন। কোনো প্রশ্ন থাকলে আপনারা নিশ্চয়ই করুন, আমি শুনছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার স্যার, স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো, আমি শুনছি, মিউট করে শুনছি। আচ্ছা স্যার, আপনি যে বলছেন যে ওষুধটা খাবে ওই ওষুধটাই বাহ্যিকভাবে লাগাতে হবে, এটা আপনি একবার বলছেন যে ওষুধটা খাবে ওই ওষুধটাই যদি প্রয়োজন হয় তাহলে বাহ্যিকভাবে লাগাতে হবে। ঠিক। তাহলে এখানে কেউ 30 শক্তির ওষুধটা খাবে, তাহলে কি উনি 30 শক্তির ওষুধটাই লাগাবে প্রয়োজনে? তার আগে আমি একটা কথা বলে দিয়েছি, সেটা হলো 30 মেডিসিনটা